নমস্কার। আজকের আলোচনার বিষয় মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি যে সমস্ত ভারতীয় পণ্য আর পরিষেবার উপর একটা বেশ বড় 25% শুল্ক চাপিয়েছে তার প্রভাব। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের বিনিয়োগের কৌশলটা ঠিক কী হওয়া উচিত। তো আমাদের হাতে একটা বিস্তারিত বিশ্লেষণ রিপোর্ট আছে, আমরা সেটাই দেখব আজ। হ্যাঁ, এই বিশ্লেষণটা কিন্তু শুধু অর্থনীতির দিকটা দেখছে না, এর পেছনে যে ভূ রাজনীতি আছে, কেন আমেরিকা এই পদক্ষেপটা নিল আর ভারতের বিভিন্ন সেক্টরের উপরের কি প্রভাব পড়তে পারে সেটাও বোঝার চেষ্টা করা হয়েছে। আর মূল লক্ষ্য অবশ্যই এরকম একটা তুলনামূলকভাবে স্থিতিশীল পোর্টফোলিও বানানো যায়। বেশ, তাহলে আসুন গভীরে ঢোকা যাক। আচ্ছা, প্রথমেই কারণটা একটু বুঝি, কেন হঠাৎ এই 25% শুল্ক? দেখুন, রিপোর্ট যা বলছে এর পেছনে দুটো প্রধান কারণ দেখাচ্ছে আমেরিকা। এক, ভারতের নিজেদের বাজারে আমদানি শুল্ক নাকি বেশ উঁচু, ওরা তো ভারতকে ট্যারিফ কিংও বলছে। শুনেছি। আর দুই, রাশিয়ার সাথে ভারতের যে কৌশলগত সম্পর্ক, বিশেষ করে এই যে জ্বালানি তেল কেনা, এটাও একটা কারণ। এটা শুধু ব্যবসা সংক্রান্ত বিষয়ে নয়, এর মধ্যে রাজনীতিও জড়িয়ে আছে। আচ্ছা, তার এটা একটা জিওপলিটিক্যাল চালও বটে। একদম। আর এই 25% হারটা কিন্তু বেশ কড়া। দেখুন, ভিয়েতনামের ওপর 20%, জাপান বা ইউরোপীয় ইউনিয়নের ওপর 15%, সেখানে ভারতের ওপর 25%। বেশি তো বটেই। এদিকে ভারতের অবস্থানও বেশ শক্ত। সরকার চাইছে কৃষিক্ষেত্র, কৃষক আর এই যে ছোট মাঝারি শিল্পগুলো এমএসএমই, এদের বাঁচাতে। তাই মার্কিন কৃষি পণ্যের জন্য বাজার পুরোপুরি খুলে দিতে রাজি নয়। তার একটা টানাপোড়েন চলবে। হ্যাঁ, মনে হচ্ছে এই বাণিজ্য সংঘাতটা কিছুদিন চলবে। রিপোর্ট তো বলছে 0 থেকে 18 মাসও লাগতে পারে এর সমাধানে। তাহলে এই অনিশ্চয়তার মধ্যে বিনিয়োগের মূল ভাবনাটা কি? রিপোর্ট কি বলছে? ডিফেন্সিভ? হ্যাঁ, মূলত একটা ডিফেন্সিভ বা রক্ষণাত্মক কৌশলের কথাই বলা হচ্ছে। সেই সব সেক্টরে বেশি নজর দেওয়া যারা দেশের ভেতরের চাহিদার উপর বেশি নির্ভরশীল। যেমন ধরুন ইউটিলিটিজ, বিদ্যুৎ, জল সরবরাহকারী সংস্থা, সরকারি ব্যাংক পিএসইউ ব্যাংক, আর অবশ্যই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যারা বানায় বা বেচে কনজিউমার স্ট্যাপলস বা এফএমসিজি কোম্পানিগুলো। আচ্ছা, এদের ওপর শুল্কের সরাসরি প্রভাব কম পড়বে, তাই তো? ঠিক। তবে এর সাথে সাথে রিপোর্ট একটা ট্যাকটিক্যাল বরাদ্দের কথাও কিন্তু বলছে। সেটা কি রকম? কিছু নির্দিষ্ট রপ্তানিকারক সংস্থার দিকেও নজর রাখা যেতে পারে, যারা হয়তো এই পরিস্থিতিতে চীনের থেকে কিছুটা সুবিধা আদায় করে নিতে পারে। আচ্ছা আচ্ছা, এবার যদি একটু সেক্টর ধরে ধরে দেখি, কোথায় ঝুঁকি বেশি, কোথায় কম? হ্যাঁ, সেটা দেখলে ছবিটা পরিষ্কার হবে। সবচেয়ে বেশি ঝুঁকি রিপোর্ট অনুযায়ী টেক্সটাইল আর পোশাক শিল্পে। কারণটা কি? ওদের রপ্তানি তো অনেকটাই আমেরিকায় যায়। ঠিক তাই, প্রায় 25% রপ্তানি যায় মার্কিন মূল্যকে। তার উপর এদের লাভের মার্জিনটাও খুব বেশি থাকে না। এখন এই বাড়তি শুল্কের ফলে বাংলাদেশ বা ভিয়েতনামের মতো দেশগুলো, ওরা তো সুবিধা পেয়ে যাবে। ওদের ওপর শুল্ক কম বা নেই একদম। এছাড়াও গাড়ির যন্ত্রাংশ বা অটো কম্পোনেন্টস, যেমন ধরুন ভারত ফোর্জ বা সোনা বিএলডব্লিউ, যাদের মার্কিন বাজারের ওপর নির্ভরতা বেশ বেশি, আর জেমস ও জুয়েলারি শিল্প, এদেরও প্রায় 28-30% ব্যবসায়ী মার্কিন নির্ভর। তো এরাও বেশ ঝুঁকির মধ্যে। বুঝলাম। আর মাঝারি ঝুঁকি কোথায়? আইটি বা ফার্মা, এদের তো নির্ভরতা সাংঘাতিক আমেরিকার উপর। হ্যাঁ, নির্ভরতা খুবই বেশি। কিন্তু দেখুন, আইটি কোম্পানিগুলোর ক্ষেত্রে অনেক সময় কন্ট্রাক্টগুলো পাস থ্রু টাইপের হয়। খরচ বাড়লে তার কিছুটা ক্লায়েন্টের ওপর চাপানো যায়। তাছাড়া টাকার দাম যদি কমে, আইএনআর ডিপ্রিসিয়েশন হয়, সেটাও এদের জন্য একটা সুবিধা। আর চাইনা +1 ফ্যাক্টর তো আছেই। হ্যাঁ, সেটা তো আছে। ফার্মার ক্ষেত্রেও নির্ভরতা বেশি, কিন্তু এগুলো যেহেতু অত্যাবশ্যকীয় পণ্য, জীবনদায়ী ওষুধ, তাই হয়তো ছাড় পাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। ভারত তো আমেরিকার জেনেরিক ওষুধের প্রায় 47% যোগান দেয়। এটা একটা বড় ব্যাপার। গুরুত্বপূর্ণ পয়েন্ট। তার কম ঝুঁকির জায়গাগুলো হলো সেইগুলো যাদের ব্যবসা প্রায় পুরোটাই দেশের ভেতরের। একদম। যেমন ইউটিলিটিজ, পাওয়ার কোম্পানিগুলো, যাদের লং টার্ম পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট পিপিএ থাকে, ব্যাংক, সরকারি বেসরকারি দুটোই, কারণ এরা দেশের ভেতরের লোন সাইকেলের ওপর চলে। আর অবশ্যই কনজিউমার স্ট্যাপলস বা এফএমসিজি, এদের ওপর শুল্কের সরাসরি প্রভাব প্রায় নেই। আচ্ছা, তাহলে এই পরিস্থিতিতে
কি কিছু সুযোগও তৈরি হতে পারে, মানে যাকে বলে অপরচুনিস্টিক? হ্যাঁ, হতে পারে। যেমন ধরুন, কিছু নির্দিষ্ট ক্যাপিটাল গুডস বা ইলেকট্রিক্যাল মেশিনারি, চীনের পণ্যের ওপর তো আগে থেকেই প্রায় 30% শুল্ক আছে। ঠিক। তো সেই সুযোগে ভারতের এই ধরনের কিছু রপ্তানিকারক হয়তো মার্কিন বাজারে একটু বাড়তি সুবিধা পেয়ে যেতে পারে। আবার ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং সার্ভিসেস বা ইএমএস কোম্পানি, যেমন ধরুন ডিকসন টেকনোলজিস, এরাও চায়না +1 হাওয়ায় লাভবান হতে পারে। রিপোর্ট তো কয়েকটা নির্দিষ্ট স্টকের নামও বলেছে এই ডিফেন্সিভ স্ট্র্যাটেজির জন্য। হ্যাঁ, বলেছে। যেমন হিন্দুস্তান ইউনিলিভার বা HUL, এদের ফোকাস তো পুরোটাই দেশের ভেতরের কনজিউমার মার্কেট। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা SBI দেশের অর্থনীতির একটা প্রক্সি। টাটা পাওয়ার দেশের বিদ্যুতের চাহিদা, রিনিউয়েবল এনার্জি। লার্সেন অ্যান্ড টুব্রো বা L&T দেশের ইনফ্রাস্ট্রাকচার। আবার ট্রেড ডাইভার্সনের কিছু সুবিধাও পেতে পারে। আর সান ফার্মা? হ্যাঁ, সান ফার্মা। ওই যে বললাম, জেনেরিক ওষুধের জন্য ছাড় পাওয়ার একটা সম্ভাবনা আছে। এদিকে ভারত সরকার কি করছে, মানে তাদের প্রতিক্রিয়া কি? সরকারও চেষ্টা করছে কূটনীতিক স্তরে মাল্টি অ্যালাইনমেন্ট বজায় রাখা, মানে সবার সাথে সম্পর্ক রাখা। অন্যান্য দেশ যেমন ব্রিটেন বা ইউরোপিয়ান ইউনিয়নের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি বা FTA নিয়ে কথাবার্তা চালাচ্ছে। দেশের ভেতরে রপ্তানিকারকদের জন্য ইন্টারেস্ট ইকুয়ালাইজেশন স্কিম, মানে সুদের হারে ভর্তুকি বা PLI স্কিম আরও বাড়ানো, এই সব পদক্ষেপ নেওয়া হতে পারে। আর টাকার দাম কমলে সেটাও তো একটা বাফার দেবে। অবশ্যই, আয়নার ডেপ্রিসিয়েশন হলে রপ্তানিকারকদের জন্য সেটা একটা বাড়তি সুবিধা। তাহলে সব মিলিয়ে মূল কৌশলটা দাঁড়াচ্ছে একটা বারবেল অ্যাপ্রোচ, তাই না? পোর্টফোলিওর বড় অংশটা থাকবে সেফ, মানে দেশের ভেতরের ব্যবসার ওপর নির্ভরশীল স্টকসের, ইউটিলিটিস, ব্যাংক, FMCG। হ্যাঁ। আর অন্য প্রান্তে একটা ছোট অংশ থাকবে এই সুযোগ সন্ধানী রপ্তানিকারক বা যেসব কোম্পানির ব্যবসায়িক ঝুঁকি কাটানোর নিজস্ব ক্ষমতা আছে, মানে মোটস আছে, সেগুলোতে। ঠিক। তবে এখানে একটা কথা মনে রাখা খুব দরকারি। বলুন। পরিস্থিতি কিন্তু খুব দ্রুত বদলাতে পারে, তাই একটা কৌশল ঠিক করে বসে থাকলে চলবে না। পরিস্থিতি অনুযায়ী পোর্টফোলিওকে বদলাতে হবে, মানে যাকে বলে সিনারিও বেসড রিব্যালেন্সিং। যেমন ধরুন, যদি দেখা যায় শুল্ক উঠে যাচ্ছে বা কমে যাচ্ছে, তখন হয়তো ধীরে ধীরে আবার রপ্তানিমুখী স্টকগুলোতে ফেরা যেতে পারে। ঠিক। সুতরাং মূল কথাটা হলো, আপাতত ঝুঁকি এড়াতে দেশের ভেতরের ব্যবসার ওপর নির্ভরশীল স্থিতিশীল কোম্পানিগুলোতে মন দেওয়া। কিন্তু একই সঙ্গে এই যে বাণিজ্যের চালচিত্র বদলাচ্ছে, তাতে নতুন সুযোগ কোথায় তৈরি হচ্ছে সেদিকেও নজর রাখা। একদম তাই। আর শেষে একটা অন্য ভাবনা দিয়ে যাই। এই যে বাণিজ্য সংঘাত, শুল্ক যুদ্ধ, এগুলো স্বল্প মেয়াদে বাজারে অস্থিরতা আনে ঠিকই, কিন্তু দীর্ঘমেয়াদে এটা কি ভারতের ভেতরের উৎপাদন ক্ষমতাকে আরও বাড়িয়ে তোলার বা সাপ্লাই চেনকে আরও ডাইভার্সিফাই করার একটা অনুঘটক হয়ে উঠতে পারে? এই প্রশ্নটাও কিন্তু ভাবার মতো। অবশ্যই, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ দিক। আজকের মতো আলোচনা এখানেই শেষ করা যাক।